অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর থেকে আমরা বারবার দাবি করেছিলাম যে রাষ্ট্রপতির দায়িত্বে চুপ্পু আছে, চুপ্পুকে সরে যাওয়ার জন্য। এবং আজকে গতকালকে বিভিন্ন পত্রিকাতে দেখতে পাচ্ছে যে চুপ্পুকে নাকি এই মাসেই সরিয়ে দেওয়া হবে এবং বিকল্প কাকে দায়িত্ব দেওয়া যেতে পারে এই নামগুলো আমাদের কাছে আসছে। এখন আমরা যখন দাবি করেছিলাম চুপ্পুকে সরে যেতে হবে, এটার কারণ আসলে কি ছিল? প্রধানতম কারণ ছিল হচ্ছে যে ফ্যাসিবাদের যে দারোয়ান বরকন্তাজ যারা যারা আছে বিভিন্ন জায়গায় জায়গায়, এই পিলারগুলোকে একসাথে বিদায় করে দেওয়া। তা না হলে যেটা যায় যে ফ্যাসিবাদের যে চিহ্নগুলো থাকে এরা বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার অপারেশন অপব্যবহার যা যা করা দরকার সেগুলো তারা করতে পারে। আমাদের মনে আছে যে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেব চুপ্পুর সাথে গিয়ে দেখা করেছেন, একটা ইন্টারভিউ নিয়েছেন কাইন্ড অফ, এবং চুপ্পু নিজেও একাধিকবার বিদেশি বিভিন্ন সংস্থাকে ইন্টারভিউ দিয়েছে। সেখানে কিন্তু সে বারবার বলেছে যে হাসিনার কোনো পদত্যাগপত্র সে পায় নাই, সে দেখে নাই এটা, এবং এটা ইন্টারভিউ আকারে মানব জমিনে ছাপানো হয়েছে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে, তাকে কোনো বিষয়ে জানানো হয় না, তাকে বের হইতে দেওয়া যায় না, কোনো প্রোগ্রামে তাকে দাওয়াত দেয় না, বিভিন্ন ক্রয়পত্র জাতীয় দিবসে ছাপানো হলে তাকে তার নামে যে বাণী যাওয়ার কথা সে বাণীগুলো দেয়া হয় না। মানে মোটা দাগে যে তাকে রাষ্ট্রীয় যে প্রোটোকল তাকে দেওয়ার কথা সেটা সাফিসিয়েন্টলি দেয়া হয় না। কিন্তু আমরা সেই সময় দেখলাম যে বিএনপির কারণে মূলত তারা চুপ্পুকে সরাতে পারেনি, কারণ বিএনপি বারবার বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা, রাষ্ট্র এত অস্থির হয়ে যাবে, এটার প্রয়োজন নাই, এগুলো সেগুলো। এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি একই যুক্তিগুলো বিএনপির মুখ থেকে বারবার এসছে। ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, ব্যবসা চেতনা, তারপরে চুপ্পু, এই বিষয়গুলোর ব্যাপারে তাদের পজিশনটা প্রায় আওয়ামী লীগের কাছাকাছি। তো যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে চুপ্পুকে সরিয়ে দেওয়া দরকার, সরানো হলে আসলে কি করা দরকার? প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপতি থাকার কারণে তার ব্যাপারে অনেকগুলো প্রিভিলেজ কাজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ আছে। একটা অভিযোগ হচ্ছে দুর্নীতির, যে সে যখন জজ ছিলেন, জুডিশিয়ারিতে ছিলেন, তার সহকর্মীরা অনেকেই বলেছেন যে খুবই দুর্নীতিবাজ বিচারক ছিল, এবং সেটা তদন্ত হওয়া দরকার, কথা আসলে সত্য কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে দুদকের যখন কমিশনার ছিলেন খুবই দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন, এবং তাকে বস্তা ভরে টাকা দিয়ে আসছে এমন লোকজন আমাদেরকে বলেছে যে আমরা নিজ হাতে বস্তা বস্তা টাকা দিয়ে আসছি তাকে। এই লেভেলের দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন। এখন এইটা সিরিয়াসলি তদন্ত হওয়া দরকার যে আসলে এইরকম একটা খারাপ মানুষ যদি হয়ে থাকে তার আসলে রাষ্ট্রপতি হওয়ার সে যোগ্য কিনা, তাকে এই মানের একটা খারাপ লোককে রাষ্ট্রপতি করা যায় কিনা আইনগতভাবে এবং নৈতিকভাবে। দ্বিতীয়ত হচ্ছে তার ব্যাপারে একটা বড় অভিযোগ হচ্ছে এস আলমের যত কর্মকাণ্ড আছে এগুলোর বৈধতা দেয়া, ব্যাকডোরে সাহায্য করা। ইভেন এস আলম যখন ইসলামী ব্যাংক দখল করলো ডিজিএফআই এবং শেখ হাসিনা সবাই মিলে, তখন কিন্তু এস আলম তাকে এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসে ইসলামী ব্যাংকে ডাইরেক্টর করে। তো এস আলমের এই যে বিশাল বিশ্বজুড়ে তার যে দুর্নীতির সাম্রাজ্য, এই লুটপাটের সাম্রাজ্য, মাফিয়াতন্ত্রের সাম্রাজ্য, এখানে আসলে তার কতটুকু স্টেক আছে, তার কতটুকু ভূমিকা আছে। তৃতীয়ত তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে সে ভিন দেশের নাগরিকত্ব অথবা রেসিডেন্সি সে নিয়েছে। মালয়েশিয়া, দুবাইতে তার সম্পত্তি আছে এবং তার ওখানে রেসিডেন্সি আছে। যদি সেটা থেকে থাকে সেটা ইনভেস্টিগেট করা দরকার যে আসলে এটা সত্যতা কতটুকু এবং এই টাকা আসলে উনি কিভাবে পেয়েছেন। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে অথবা দুবাইতে সম্পত্তি কিনতে গেলে, রেসিডেন্সি কিনতে গেলে আপনাকে অনেক টাকা ওখানে ইনভেস্ট করতে হবে। একটা সরকারি চাকুরে বিচারক মানুষ কয় টাকা পেনশন পেয়েছেন? তাহলে এগুলো উনি কখন পাইলেন? এবং এগুলো পাওয়ার কারণে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এবং শপথের সাথে শপথ লঙ্ঘিত হয়েছে কিনা, সংবিধান লঙ্ঘিত হয়েছে কিনা, এই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এর বাইরে হচ্ছে গত 2 বছর ধরে তার ব্যাপারে বেশ কানাঘুষা আছে, সেটা হচ্ছে তিনি হাসিনার সাথে অ্যাক্টিভলি যোগাযোগ মেনটেন করেন। বিভিন্ন সময় তার ব্যাপারে কথা আসছে, যদিও প্রচুর তাকে প্রচুর সার্ভেলেন্স করা হচ্ছে, এই সার্ভেলেন্সের মধ্যেও তিনি এই দুষ্টামিগুলো করে যাচ্ছেন।
তো এইটা করে থাকলে আসলে এটার একটা সার্ভেলেন্স মনিটরিং সিস্টেমকে ইনভেটিং করে দেখা দরকার আসলে কথাটা সত্য কিনা। মোটা দাগে আমরা আহ্বান করব সরকারকে, তাকে কোনোভাবে দেশের বাহিরে পালাতে যেতে দেয়া যাবে না। তাকে বাংলাদেশে থাকতে হবে যদি সে রাষ্ট্রপতির পদে না থাকে, এবং তাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ন্যায্য তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে। এইটা আমাদের পক্ষ থেকে, গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তাদের পক্ষ থেকে, শত শত শহীদ পরিবার তাদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে দাবি। আর ফাইনালি হচ্ছে যাকে রাষ্ট্রপতি করবেন, আমাদের আহ্বান হচ্ছে আপনাদের ব্রুট মেজরিটি আছে, তারপরও বিরোধী দলের সাথে পরামর্শ করে নেন। কারণ গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে একটা সমন্বয়ের সম্পর্ক থাকা উচিত বলে আমরা মনে করি, এবং রাষ্ট্রপতি দেশের অভিভাবক হিসেবে যে দায়িত্ব পালন করার কথা, এই পরামর্শ করে কাজটা করলে যেটা হবে, আগামী বছরগুলোতে সবাই মিলে একসাথে সেই কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ।